নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। বলেন বৈষম্পায়ন, শোনো জন্মে জয়, সৈন্য কোলাহল যেন সমুদ্র প্রলয়। দুদলে শঙ্খনাদ, সিংহাসন ধ্বনি, অগ্র হইলেন যত রথে নৃপমণি। প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতের মূল উপজীব্য কুরুক্ষেত্রের যুদ্ধ। হস্তিনাপুর সিংহাসন দখল নিয়ে যে টানাপোড়েন কৌরব ও পাণ্ডবদের মধ্যে শুরু হয়, তার পরিণাম 18 দিন ব্যাপী প্রলয়ঙ্কর সংঘর্ষ। মহাভারতের যুদ্ধ জিততে সময় লেগেছিল 18 দিন। কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে তুলনা টেনে করোনা যুদ্ধ জয় করতে 18 দিনের জায়গায় 21 দিন সময় লাগবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, याद कीजिए, महाभारत का युद्ध 18 दिन में जीता गया था। आज कोरोना के खिलाफ जो युद्ध पूरा देश लड़ रहा है, उसमें 21 दिन लगने वाले हैं। हमारा प्रयास है इसे 21 दिन में जीत लिया जाए। जरा पल भर सोचिए, इससे भी ज्यादा महत्वपूर्ण सवाल ये है कि कोरोना जैसे संकट में हमें तकलीफें सहकर भी विजयी होना है या नहीं होना है। जो तकलीफें आज हम उठा रहे हैं, जो मुश्किल आज हो रही है, उसकी उम्र फिलहाल 21 दिन ही है। 21 দিনের জায়গায় 3 মাস অতিক্রান্ত। করোনা কমার লক্ষণ তো দূরস্থ, বরঞ্চ অনবরত বেড়েই চলেছে করোনা সংক্রমণ। কেন বাড়ছে? এর শেষ কোথায়? লাখ টাকার প্রশ্ন এখন এটাই। সরকারের কাছেও সবথেকে বড় চ্যালেঞ্জ বটেই, কারণ এটা নতুন পরিস্থিতি। করোনা সংকটকে বোঝার জন্য অনেকেই মহাভারতের প্রসঙ্গ টানছেন। মহাভারতের ধর্ম সংকটের সঙ্গে তুলনা করছেন বর্তমান পরিস্থিতির। মহাভারতের বিদুর রাজসভার বিশ্বস্ত পরামর্শদাতা ছিলেন। উনি বলেছিলেন, গোটা গ্রামকে বাঁচাতে গিয়ে একজনের বলি দিতে পারি, এটা ধর্ম সংকট, দুদিকেই ক্ষতি। বিষয়টির সঙ্গে করোনা পরিস্থিতির তুলনা টেনে অনেকেই বলছেন, হয় অর্থনীতি মরবে, না হয় মানুষ মরবে। ঠিক কিনা? কে বাঁচবে আর কে মরবে প্রশ্ন ছিল মোদী সরকারের সামনে। মোদী সরকার মানুষকে বাঁচানোর উদ্যোগ নিলেন। প্রথমে শুরু হলো লকডাউন পর্ব, চলল বেশ কয়েকটি পর্যায়ে। মারণ করোনা ভাইরাসকে আটকাতে লোকে পরিচিত হলো নতুন কয়েকটি শব্দের সঙ্গেও, সোশ্যাল ডিস্টেন্সিং, কন্টেইনমেন্ট জোন ইত্যাদি। লকডাউনের নানান পর্যায়েও শেষ হলো, শুরু হলো নিউ নর্মাল। তবে আমরা করোনাকে রুখতে পারলাম কতটা? উত্তরটা খুব একটা আশাপ্রদ নয়। দেশে দিনে দিনে বেড়েছে আক্রান্তের সংখ্যা, বিরোধীরা সুর চড়িয়েছে। বিদেশের সঙ্গে তুলনা টেনে রাহুল গান্ধী বলেন, জাপান, কোরিয়া, জার্মানি, ফ্রান্স সব দেশই রোগ যখন কমেছে তখন লকডাউন তুলেছে, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে উল্টো ছবি। নিন্দুকরা বলছেন, এ তো এক উল্টো রাজার দেশ, চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে। আক্রান্তের নিরিখে এই বিশ্বে 3 নম্বরে ভারত। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণকে হাতিয়ার করে আক্রমণ করেন রাহুল গান্ধী। 21 দিনের করোনা জয়, থালা বাসন বাজানো এবং প্রদীপ মোমবাতি জ্বালানো নিয়ে প্রধানমন্ত্রীর একটি ভিডিও তিনি টুইটারে পোস্ট করেন। তাতে রাহুল লেখেন, আগামী দিনে হার্ভার্ড বিজনেস স্কুলে ব্যর্থতা সংক্রান্ত গবেষণায় জায়গা করে নেবে কোভিড-19, নোটবন্দি এবং জিএসটি। সম্প্রতি একটি গ্রাফ তুলে ধরে কোভিড মোকাবিলায় ব্যর্থতার দাবি করেন তিনি। লকডাউন পরিকল্পনাহীন ছিল, তাই তার ফসল ঘরে তুলতে পারেনি সরকার, মনে করেন অনেকে।
মোদী সরকার এমন সময় লকডাউন ঘোষণা করেছিল যখন দেশে করোনা আক্রান্ত ছিল 500 জন। বর্তমানে লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত। তাতেই প্রমাণ হয় লকডাউন করে কোনো লাভই হয়নি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি কি ফাঁক রইল, কি বলছেন বিশেষজ্ঞরা? করোনা প্রতিরোধে লকডাউন হয়, কিন্তু সেই লকডাউনে বিধিনিষেধ শিথিল ছিল। 2 নাম্বার, পরিযায়ী শ্রমিকদের একসঙ্গে হঠাৎ করে রাজ্যে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের ফলে বিভিন্ন রাজ্যে বাড়ে আক্রান্তের সংখ্যা। 3 নাম্বার, র্যাপিড টেস্ট ঠিকমতো না হওয়া। 4 নাম্বার, টেস্টিং নিয়ে রাজনীতির অভিযোগ। এক্ষেত্রে কেন্দ্র করোনা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে। সংশ্লিষ্ট রাজ্যের সরকার পরিস্থিতি সামলাতে পারছে না, কেন্দ্র নয় রাজ্য দায়ী, রাজ্যের পরিকল্পনা দায়ী। 2 নাম্বার, পরিযায়ী শ্রমিকদের ইস্যুতে কেন্দ্র সব রকম চেষ্টা করেছে, কিন্তু রাজ্য চেষ্টা করছে না। আরেকটি বিষয় জানিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত চরমে ওঠে, তা হলো পরিযায়ী শ্রমিকদের ফেরানো। রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতেই যে রাজ্যের মালদা, মুর্শিদাবাদ সহ বহু জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েছে, সেটা নতুন করে বলার কিছু নেই। ভিন রাজ্য থেকে শ্রমিক স্পেশাল ট্রেন আসা নিয়ে মুখ্যমন্ত্রী গোড়াতেই প্রশ্ন তুলেছিলেন। বাংলায় সংক্রমণ বাড়লে কেন্দ্র দায়িত্ব নেবে তো? আপনারা কি চান বাংলাটা দিল্লি, মুম্বাই, রাজস্থান, গুজরাট হয়ে যাক? আগামী দিনে কি হবে জানি না, গাদাগাদি করে লোক আসছে ট্রেনে, কোনো বিধির বালাই নেই। অন্যদিকে রেল মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, পরিযায়ী শ্রমিক যারা ঘরে ফিরতে চাইছেন তাদের ঘরে ফেরানোর কথা ভেবেই এই সিদ্ধান্ত। অন্যদিকে রাজ্যে ফিরে যে পরিযায়ী শ্রমিকরা কোয়ারেন্টিনে থাকার কথা, তারা তা থাকেননি বা অনেকে থাকতে পারেননি, বাইরে ঘুরে বেরিয়েছেন। সেক্ষেত্রে রাজ্য সরকারের আরও করা হওয়া উচিত ছিল বলে মত বিশেষজ্ঞদের একাংশের। অভিযোগ পাল্টা অভিযোগ ঠিক এভাবেই চলেছে, কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে করোনা মোকাবিলায় বিষয়টি বিচার করা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি, নমুনা পরীক্ষা থেকে আক্রান্তের ভর্তি হওয়া এবং সর্বোপরি হোম আইসোলেশনের প্রতিবন্ধকতা, এগুলি আলাদা আলাদা বিষয়, কিন্তু একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, এমনই মত কোভিড নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের। এবার তুলে ধরি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ হচ্ছে টেস্টিং। আমাদের দেশে সরকার করোনা পরীক্ষা করছিল কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে। ধরুন করোনা হলে সরকার চেষ্টা করছিল তার সংস্পর্শে যারা এসেছিল তাদের পরীক্ষা করে রোগ কতটা ছড়িয়েছে তা দেখার। যদি সরকার কোথাও এই কাজটা সাফল্যের সঙ্গে করে এবং সেখানে প্রাথমিক অবস্থায় রোগ অনেক কম থাকে, তাহলে সরকার সব কাজ ঠিকমতো করা সত্ত্বেও পরীক্ষা কম হবে। আবার সরকার যদি ট্রেসিং এর কাজটা ঠিকমতো করতে না পারে, তাহলেও কিন্তু রোগ এবং পরীক্ষা দুই কম হবে। যদিও এভাবে রোগীরা বাদ পড়ে, তাহলে তাদের রোগ বাড়লে তারা হাসপাতালে যাবেই এবং তখন সেই রোগ ও পরীক্ষা দুই বাড়ার কথা, কিন্তু সেটা ভবিষ্যতে। কেউ এটা মনে করতে পারেন এখন অসতর্কতার জন্য ভবিষ্যতে রোগী সংখ্যা বাড়বে। আবার এটাও একাংশে সত্যি, কন্টাক্ট ট্রেসিং এ খুব একটা কার্যকরী পদ্ধতি নয় করোনা পরীক্ষার জন্য। আসলে সরকারের যত্রতত্র পরীক্ষা করা উচিত। যেমন দক্ষিণ কোরিয়া ড্রাইভ থ্রো পরীক্ষা কেন্দ্র করেছে, যেখানে লোক গাড়ি চালিয়ে যাওয়ার সময় পরীক্ষা করা হচ্ছে। করোনা পরীক্ষা যত বাড়ানো যাবে তত বেশি রোগী যেমন পাওয়া যাবে, অনেক বেশি ফল নেগেটিভও আসবে, এটাও সত্যি। টেস্টের ফল এবং জনসংখ্যার নিরিখে তার বিচার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতকে করোনা পরিস্থিতির তুলনামূলক বিচারের জন্য সঠিক মাপকাঠি কোনটি? মোট আক্রান্তের সংখ্যা নাকি দেশের জনসংখ্যার নিরিখে কত শতাংশ আক্রান্ত হলো সেটা? কারণ দেশের জনসংখ্যা 130 কোটি। দেশের জনসংখ্যার 1%কেও যদি আক্রান্ত হতে হয়, তাহলে আক্রান্তের সংখ্যা হতে হবে 1 কোটিরও বেশি। প্রতি 10 লাখ জনসংখ্যায় করোনা আক্রান্তের সংখ্যার তথ্য এবার তুলে ধরবো আপনাদের সামনে। 2020 জুলাইয়ের প্রথম সপ্তাহের তথ্য।
আপনারা যে গ্রাফটি দেখছেন তাতে দেখা যাচ্ছে ফ্রান্স, জার্মানির মতো দেশে প্রতি 10 লাখ জনসংখ্যায় আক্রান্তের সংখ্যা 2,500-এর কাছাকাছি। ব্রিটেন, ইতালি, রাশিয়ায় সেই সংখ্যাটা 4 থেকে 5,000-এর মধ্যে। আমেরিকা, ব্রাজিল সেদিক থেকে সবাইকে ছাপিয়ে গেছে। প্রতি 10 লাখে সেখানে 8 থেকে 9,000 মানুষ আক্রান্ত। সেখানে ভারতে প্রতি 10 লাখে প্রায় 500 জন মানুষ আক্রান্ত। পাকিস্তান ও বাংলাদেশে এই সংখ্যাটি ভারতের থেকে প্রায় দ্বিগুণ। প্রতি 10 লাখে সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় 1000। এবার বিষয়টি একটু সহজ করে বলার চেষ্টা করি। ধরুন একটা এলাকায় 20 জন করোনা আক্রান্ত হয়েছে, অপর এলাকায় 50 জন আক্রান্ত। মোট সংখ্যার বিচারে নিশ্চয়ই দ্বিতীয় ক্ষেত্রে আক্রান্তের সংখ্যা বেশি। কিন্তু যদি আমি জানি প্রথম এলাকায় 50 জন থাকেন এবং দ্বিতীয় এলাকায় 200 জন থাকেন, তাহলে আনুপাতিক বিচারে প্রথম এলাকায় আক্রান্ত বেশি। এবার মোদ্দা কথা বোঝার চেষ্টা করি। দুটি এলাকাতেই শয্যা সংখ্যা 30টি আছে। তাহলে কি দাঁড়ালো? সমস্যাটা অনেক বেশি হবে দ্বিতীয় এলাকায়, কারণ আনুপাতিক হিসাব কম হলেও দ্বিতীয় এলাকায় শয্যা সংখ্যা কম হওয়ায় সমস্যাটা বেশি হবে। এমনটাই হয়েছে ভারতের ক্ষেত্রে। 2011 সালের তথ্য অনুযায়ী প্রতি 1000 জন জনসংখ্যার জন্য মোট হাসপাতাল শয্যা মাত্র 0.7। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই সংখ্যাটি 2.9, ইউরোপের ক্ষেত্রে 2.8, ব্রাজিলের জন্য সংখ্যাটি 2.2, ফ্রান্সের জন্য সংখ্যাটি 6.5, জার্মানির জন্য সংখ্যাটি 8.3। সব দেশের এই তথ্যটি যদিও বেশ পুরনো, তবুও খুব একটা হেরফের হয়নি। বর্তমান সময় হাসপাতালে শয্যা সংখ্যা যেমন বেড়েছে জনসংখ্যাও। এবার দেখা যাক প্রতি 10 লাখ জনসংখ্যায় মৃত্যুর হার। এখানে দেখা যাচ্ছে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিলের মতো দেশগুলি তালিকার শীর্ষে। 11টি দেশের মধ্যে মৃত্যুর হারে ভারত 9ম স্থানে। এ বিষয়ে কোনো দ্বিধা নেই, মৃত্যু হার কিন্তু ভারতে বেশ খানিকটা কম। কারণ মৃত্যুর সংখ্যা চেপে যাওয়া বা অদল বদল করা খুব কঠিন। আক্রান্তের সংখ্যা নিয়ে অনেকে বলছেন যেহেতু টেস্ট কম তাই আক্রান্তের সংখ্যা কম। এই পরিসংখ্যানগুলি থেকে তাহলে কি বেরিয়ে এলো? জনসংখ্যার নিরিখে স্বাস্থ্য ব্যবস্থার রুগ্ন দশা। দেশের জিডিপির মাত্র 1.2% স্বাস্থ্য খাতে বরাদ্দ। অতিমারির আগেও গভীর সংকটে ছিল দেশের স্বাস্থ্য, এখন স্বাস্থ্য ভেন্টিলেশনে যাওয়ার অবস্থায়। তফাৎটা এইটুকু। বিশ্ব স্বাস্থ্য সূচকে 195টি দেশের মধ্যে ভারতের স্থান 154 নম্বরে। এই সূচক তৈরি হয় জনগণের স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাওয়ার ক্ষমতা ও পরিবারের গুণমান সংক্রান্ত সরকারি তথ্যের উপর ভিত্তি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী 1000 রোগী পিছু একজন চিকিৎসক থাকার কথা। ভারতের জনসংখ্যাটা 1655। সরকারি ক্ষেত্রে সংখ্যাটা 11,082। বিহারে 28,391। পশ্চিমবঙ্গে সংখ্যাটি 10,411। দিল্লিতে সংখ্যাটি 2,203। হুয়ে সুপারিশ অনুযায়ী 1000 জন জনসংখ্যায় 3.5টি হাসপাতাল বেড থাকা উচিত। ভারতের ক্ষেত্রে সংখ্যাটি 0.5। গ্রামের দিকের অবস্থাটা আরো খারাপ। বিশ্বের গরিব মানুষদের 4 ভাগের 1 ভাগে যে শুধু ভারতে থাকে তা নয়, পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষুধার্ত মানুষও এখানে থাকেন। রোগ প্রতিরোধ এখানে কিভাবে সম্ভব? একটি হিসেব অনুযায়ী দেশের প্রায় 19 কোটি মানুষ অপুষ্টিতে ভোগেন, যেটা জনসংখ্যার 14.5%। এটা সরকারি তথ্য। আসল চিত্রটা আরো খারাপ। 70% শিশু মৃত্যুর সঙ্গে ক্ষুধার প্রশ্নটি জড়িত। জনসংখ্যার 50%-এর বেশি পরিশুদ্ধ পানীয় জল পান না। দূষণ থাবা বসিয়েছে 68% জনসংখ্যার উপর।
ধনীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, কীটনাশকবিহীন পরিশুদ্ধ খাবার খান, অন্যদিকে বেশিরভাগ মানুষ ঘনবসতিপূর্ণ অঞ্চলে দুস্থ পরিবেশে থাকতে বাধ্য হয়। স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা তারা ভাবতেও পারে না। সরকারের সবটাই জানা। জনস্বাস্থ্যের এই সংকট নিয়ে দেশের সরকার যথেষ্ট সচেতন, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেন না। এমন অভিযোগ আজকের নয়, দীর্ঘদিনের। সরকারি হাসপাতালের অবস্থা অপরিকল্পনীয়। চিকিৎসা করতে কোনো খরচ হয় না ঠিকই, কিন্তু মানুষের সঙ্গে যা ব্যবহার করা হয় তা কাম্য নয়। রক্ষণাবেক্ষণের তহবিল নিয়ে দুর্নীতির জেরে সরকারি ভবনের অবস্থা খারাপ, চিকিৎসা রক্ষণাবেক্ষণ হয় না। দেশের রাজনৈতিক দলগুলি দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যার সমাধানে কিছুই করেনি। 2014 এবং 2019 সালের ভোটের আগে ইস্তাহারে কংগ্রেস বিনা পয়সায় চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কারণ তাদের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ ছাঁটাই হয়েছে এবং বেসরকারীকরণও হয়েছে। বিজেপি তাদের 2014 সালের ইস্তাহারে সবার জন্য স্বাস্থ্যের আশ্বাস দিয়েছিল। ক্ষমতায় আসার পর তার সামান্য কিছু পরিবর্তন করে, যেমন আয়ুষ্মান ভারত প্রকল্প। भाइयों बहनों, अगर भारत के हेल्थ केयर सिस्टम को ट्रांसफॉर्म करना है, स्वस्थ समाज का निर्माण करना है, तो हमें होलिस्टिक सोच के साथ काम करना होगा। पारंपरिक और आधुनिक इलाज की साझा ताकत को मजबूत करना होगा। आयुष और मॉडर्न हेल्थ केयर का एक साथ एक बराबर विकास होगा, तभी बेहतर स्वास्थ्य समाधान हम तैयार कर पाएंगे। साथियों, आयुष्मान भारत योजना इसी सोच का परिणाम है। इसमें प्रिवेंटिव हेल्थ केयर को ध्यान में रखते हुए हेल्थ और वेलनेस सेंटर खोले जा रहे हैं और दूसरी तरफ गंभीर बीमारी के मुफ्त इलाज के लिए पीएम जन आरोग्य योजना चलाई जा रही है, पीएम जय। हेल्थ एंड वेलनेस सेंटर प्रिवेंटिव और अफोर्डेबल हेल्थ केयर का एक अनूठा और अभूतपूर्व मॉडल है। इन सेंटर्स में प्रिवेंशन के भी उपाय हैं और क्योर की भी व्यवस्था है। 2019 ভোটের আগে সেটাকেই সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা বলে প্রচার করা হয়। মানুষকে বিনা পয়সায় উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার বদলে জনগণের টাকা নয় ছয় করা হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের প্রশ্নটি একটি সমাজে কতটা গণতন্ত্র আছে তার সঙ্গে জড়িত। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে এমন অবস্থা কাম্য নয়। আবার একই সঙ্গে সব দোষ সরকারের বলে পার পাওয়া যায় না। ভুল করলে তার খেসারত দিতে হয়। সরকারি বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। পুলিশ চোর ডাকাত ধরবে, খুনের কিনারা করবে, আইন শৃঙ্খলা সামলাবে, নাকি আপনি মাস্ক পরেছেন কিনা সেটা দেখবে? পুলিশের কাছে এটা আশা করা অন্যায়। বিপদের দিনে নিজেকেও তো সজাগ থাকতে হয়। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা দরকার। বিরোধীরা মানেই সবেতেই না, এটা যেন না হয়। দেশের স্বাস্থ্য কাঠামোর দুরবস্থার জন্য সকলেই দায়ী। সে যে যখন ক্ষমতায় ছিলেন স্বাস্থ্য নিয়ে কেউ ভাবেননি। তা না হলে এমন পরিস্থিতি হতো। তাই সবাইকে এগিয়ে আসতে হবে। কিছু মানুষ বিশ্বাস করেন স্বাস্থ্য খাতের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। তাদের বিশ্বাস ফেরাতেই হবে, তবেই তো সুস্থ সমাজ গড়ে তোলা যাবে। দায়িত্ব নিতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে। সবটাই তো মানুষের স্বার্থে, তাই না? রাজনীতি তুমি কার প্রশ্ন করলে যেন উত্তর আসে মানুষের, শুধু মানুষের। ঠিক কিনা? আজ এ পর্যন্তই। ঠিক কিনা দেখুন প্রতি শনি ও রবিবার রাত ঠিক 9টায়। নমস্কার।